এসএ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মাসুমা চৌধুরী শীতল। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথা। এই বিষয়ে কথা বলবেন স্টুডিওতে উপস্থিত আছেন। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে অতিথি হিসেবে উপস্থিত আছেন মরিয়ম মনি, যিনি কথা বলবেন হাঁটু ব্যথা ও কোমর ব্যথা, যিনি অনেকদিন ধরে এই সমস্যায় ভুগছেন। তিনি কথা বলবেন আজকে হাঁটু ব্যথা ও কোমর ব্যথা নিয়ে। আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন স্কাইপে লগ ইন করে, ভিডিও কলের মাধ্যমে, এছাড়াও ফোন কলের মাধ্যমে, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে আপনাদের স্বাগতম। আপনাকে অনেক ধন্যবাদ। শুরুতেই শফিউল্লাহ প্রধান স্যার, আপনার কাছে জানতে চাইবো যে আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথা। তো এখন তো শীতকাল, সাধারণত এই ধরনের পেশেন্ট আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি, প্রচুর পরিমাণে ব্যথাজনিত কারণেই রোগীরা ভুগছেন। তো শুরুতেই জানবো যে প্রধান কারণসমূহ কি হতে পারে, আসলে সে সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। আসলে হাঁটু ব্যথা এবং কোমর ব্যথা এটা হচ্ছে কমন দুইটা ব্যথা, এবং এই শীতে দেখা যায় এই রোগীর প্রকোপ আরো বেড়ে যায়। এটা মানে এই নয় যে শীত আসলেই এই হাঁটু ব্যথা রোগী হয়, ব্যাপারটা আসলে তা না। ব্যাপারটা হচ্ছে শীত ঋতুতে হাঁটু এবং কোমর ব্যথা রোগীরা আরো বেশি ভুগে থাকে, মানে তাদের যে ক্লিনিক্যাল এক্সপোজারটা আরো বেশি হয়ে যায়, তারা আরো কষ্ট ভোগ করে। কারণ শীত একটা প্রি ডিসপোজিং ফ্যাক্টর, কোল্ড ওয়েদার এবং কোল্ড অ্যাটমসফিয়ার, যারা এসি রুমে থাকে এবং যারা শীত প্রধান দেশে থাকে। আর আমাদের দেশে ষড়ঋতুর দেশ, যেহেতু শীত একটা নির্দিষ্ট টাইমে আসে এবং শীতে আসলে এই দুই ব্যথা রোগী এত তাদের কষ্ট আরও বেড়ে যায়। এখন তখন দেখা যায় তারা টোটালি বিছনায় পড়ে থাকে বা চলাফেরা করতে পারে না। আর হাঁটু কোমর ব্যথা এটা খুব কমন একটা জিনিস, যে এমন কোনো লোক নাই যে স্পেশালি কোমর ব্যথা ভোগে নাই। প্রতি 5 জন লোকের ভিতরে 4 জন লোকই জীবনে কখনো না কখনো সময় কোমর ব্যথা ভুগে থাকে। আর হাঁটু ব্যথা রোগীরা সাধারণত একটু এইজড হলে এটা হয়ে থাকে, 35 তার উপরে হয়ে থাকে। তাছাড়া বাচ্চারাও হাঁটু ব্যথা ভুগতে পারে, অনেক কারণে হাঁটু ব্যথা হতে পারে। আর কোমর ব্যথাও বিভিন্ন কারণে হতে পারে। এগুলা বেশিরভাগ কারণই হচ্ছে আমরা বিভিন্ন ডিজিজ থেকে হতে পারে এবং বিভিন্ন মেকানিক্যাল সমস্যার কারণে হতে পারে, যেটা আমরা বলে থাকি চলাফেরা, উঠা বসায়। যারা যারা হাউস ওয়াইফ, দেখা যায় তারা নিচে বসে ঘন্টার পর ঘন্টা তাদের পারিবারিক কাজ করতেছে। এছাড়াও যারা দৈনন্দিন বিভিন্ন অফিস ডেস্কে কাজ করছেন, তাদেরও এই ধরনের সমস্যা সাধারণত দেখা যায়। তো আপনি তো স্যার অনেকদিন ধরে এই ধরনের পেশেন্ট দেখে আসছেন, তো সাধারণত ওদের প্রধান লক্ষণগুলো কি দেখতে পান যখন আপনার কাছে তারা ব্যথাজনিত বিভিন্ন সমস্যা নিয়ে আসেন? প্রধান লক্ষণগুলো কি হতে পারে তাদের? আসলে আমার কাছে যখন রোগী আসে, দেখা যায় কয়েকটা টার্সিয়ারি পর্যায়ে আসে, কয়েকজন ডাক্তার শেষ করে তারপর হয়তো আসে। এর ভিতরে রোগীরা ব্যথার ওষুধ খেয়ে খেয়ে হয়তো 3-4 বছর, এমনকি 10-15 বছরও ম্যানেজ করার চেষ্টা করেছিল, বাট এখন আর পারছে না, তখন হয়তো আসে। আসলে টার্সিয়ারি লেভেলে আমি যেই পর্যায়ে রোগীগুলো দেখি তখন অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে আসে। এই ক্ষেত্রে কিন্তু কোমর ব্যথা রোগী দেখা যায় কোমর ব্যথা তো থাকতেই পারে, পাশাপাশি পা একটা শক্তি কমে গিয়েছে, শুকিয়ে গিয়েছে, অবশ হয়ে গিয়েছে বা শক্তি পাচ্ছে না, অথবা হাঁটতে তার পশ্চারাল ইমব্যালেন্স হচ্ছে বা ওয়াকিং গেইটে প্রবলেম হইতেছে, অথবা হাঁটু একেবারে এমন হয়ে গিয়েছে যে এখন আর সে হাঁটতে পারে না। আগে হয়তো সিঁড়ি বাইতে তার কষ্ট হতো, এখন সে স্বাভাবিক সমতল প্লেসেও সে কিন্তু হাঁটা চলাফেরা করতে পারে না। কিছুক্ষণ পর গেলে তাকে আবার বসতে হয়, বা কিছুক্ষণ হাঁটার পর সে পায়ে শক্তি পায় না। মানে অনেকগুলো কমপ্লিকেশন নিয়ে আসে। আসলে এই রুগীগুলা দেখা যায় হাঁটু এবং কোমর ব্যথা রুগী, তারা দেখা যায় দীর্ঘদিন উইদাউট ডায়াগনোসিস, প্রথম যে ভুলটা হয় যে কি হয়েছে হাঁটুতে অথবা কোমর, এই জিনিসটা তারা জানে না, বা কি সমস্যার কারণে ভুগছে এটা জানে না। দ্বিতীয়ত এই রোগীগুলা দেখা যায় ব্যথার ওষুধ বা বিভিন্ন অপচিকিৎসার শিকার হয়ে হয়ে তারা হয়তো ম্যানেজ করার চেষ্টা করে। আর আমাদের দেশের রুগীরা, বেশিরভাগ রুগী আপনার হাসপাতালে ভর্তি হইতে চায় না বা ডাক্তারের কাছে যেতে চায় না, যখন দেখে মৃত্যু একেবারে সামনে তখনই যেতে চায়। আমাদের দেশের রুগীরা আসলে এখনো ওইভাবে সবাই সচেতনতা ডেভেলপ করে নাই, যে ব্যথা হলে পরবর্তীতে শারীরিক বিভিন্ন সমস্যা হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হাঁটুর শক্তি কমে যেতে পারে বা পঙ্গুত্ব বরণ করতে পারে। এগুলো কিন্তু মানুষ জানে না, যার কারণে এই সকল কমপ্লিকেশন গুলো রুগী নিয়ে আসে। স্বাভাবিক এবং কোমর ব্যথা, হাঁটু ব্যথা রুগী তো আসি, সেটা এক এক রুগীর ক্ষেত্রে এক এক রকম আপনার ক্লিনিক্যালি এক্সপোজার আসে বা তার কমপ্লেইনগুলো এক এক রকম হয়ে থাকে। আচ্ছা স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি। কুষ্টিয়া থেকে বলছি। দর্শক আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। আমার হলো যে এই মেরুদণ্ডের হাড় গেল না, এই পায়ের মাঝখানে, যেটা পায়ের এই সোজা দিয়ে খুবই প্রচন্ড ব্যথা করে। আচ্ছা, আপনাকে এই ব্যথাটা অল্প কিছুদিন হলে খুব সময় বসতে গেলে, পড়ার টেবিলে বসতে গেলে খুব ব্যথা করে।
আর হলো যে মানে আমি এভাবে মাজা বাগাতে পারি না ভালোভাবে, এটা খুব সমস্যা আছে। তো ডাক্তারকে দেখাইছি, ডাক্তার বলছে এটা সমস্যা না, সারি যাবি। যে আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স হলো যে 25। আপনি স্টুডেন্ট পেশায়? দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফোন কলের জন্য, আমাদের সঙ্গেই থাকুন। হ্যাঁ, ওনার আসলে যেটা কোমর ব্যথা বা মাজা ব্যথা, আমি গ্রাম্য ভাষায় এবং বললো যে উনি মাজা বেঁকে বসতেই বেঁকে পারেন না, বসতেই অর্থাৎ পারে কোমর না। বেঁকে উনি কাজ করতেই পারছেন না। পারে না, এবং বললো হয়তো পড়ালেখা করে, মেবি হতে পারে ওনার কথাবার্তা। আসলে হয়তো ডেস্ক বসতে হয়, সেটা পড়ার খাতিরেই হোক অথবা অফিসিয়াল জবের খাতিরেই হোক। এই ক্ষেত্রে মানে কোমর ব্যথার বেশিরভাগ রুগী, আমরা 90% রুগী মেকানিক্যাল সমস্যা পেয়ে থাকি, যেটা কিন্তু বসা, চলাফেরা, উঠা বসা, শোয়া এই কারণে হয়। মানে রুগীরা নিজের এই সমস্যাটা তৈরি করে। যেমন আসলে পশ্চারাল কিছু এডুকেশন আছে, যে আমরা বসবো কিভাবে, আমরা খাওয়ার সময় কিভাবে খাবো, হাঁটার সময় কিভাবে, বিছানাটা কিসের তৈরি হবে, অথবা কত সময়ে বসবো, অথবা যারা ডেস্ক জব করে সেই ক্ষেত্রে চেয়ারটা কেমন হবে, এই জিনিসগুলো অনেক সময় ভুল হয় বা জানে না। যেমন সামনে ঝুঁকে যখন বসে ঘন্টার পর ঘন্টা পড়ালেখা হোক অথবা কম্পিউটারে কাজ হোক, যে কোনো কাজে যখন করে, তখন মেরুদণ্ডে ডিস্কের প্রলাপস হয় বা ডিস্ক প্রলাপস হওয়ার সম্ভাবনা থাকে, ব্যাক মাসেল স্পাজম হতে পারে, বা স্পাইনাল যে কার্ভেচার আছে, কার্ভেচারটা নষ্ট হয়ে যেতে পারে। তো দর্শক, আপনাকে অতি শীঘ্রই একজন স্পেশালিস্টের শরণাপন্ন কোমরের একটা এমআরআই করলে এটা ক্লিয়ার ডিটেক্ট করা যাবে। যেহেতু আপনি বুঝতে পারছেন না অথবা ডাক্তার বলেছে যে এটা এখনো বোঝা যায় না, এটা এমআরআই করলে খুব সহজেই কোমরের যে কোনো সমস্যা বোঝা যায়। তারপরে আপনি যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নিতে পারেন, আশা করি সেরে যাবে এটা। আচ্ছা, মরিয়মণি আপা, আপনার কাছে এবার জানবো, আপনি তো অনেকদিন ধরে হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছেন, তো আপনার প্রধান যে লক্ষণগুলো ছিল, আপনি যখন প্রথম থেকেই ব্যথা অনুধাবন করতেন, প্রধান লক্ষণ সমূহ কি ছিল সেই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। আমার মনে করেন অনেকই ব্যথা ছিল, 20 বছর যাবত আমি ভুগছি ব্যথাতে। এমন ডাক্তার নাই যে আমি দেখাইনি, অনেক ডাক্তার দেখেছি, কিন্তু ব্যথা একটু কমেনি। তারপরে মনে করেন আমি এইসব ফেলা প্রধান স্যারের কাছে আসার পরে আমার কিছু টেস্ট দিছে, টেস্ট দেওয়ার পরে আমি সবগুলো আচ্ছা, করছি। আপনি তো অনেকদিন ধরে হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছিলেন, তো আনুষঙ্গিক কি অন্য কোনো ব্যথা ছিল এর পাশাপাশি, বা না, কোনো কোনো প্রকার ব্যথা অন্য ছিল না। প্রকার সিম্পটম কি ছিল আপনার মধ্যে? না, আর কোনো ব্যথা ছিল না। আচ্ছা, এই ব্যথা খালি দৈনন্দিন কোমরের। কাজকর্ম করতে কিছুটা ব্যাঘাত হতো? ব্যাঘাত হতো, আমি হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, মানে সব সময় আমার ব্যথা লাগা আসলো সাথে। আচ্ছা, তখন কি মানসিক ভাবেও কিছুটা ভেঙে ভেঙে পড়েছিলেন? পড়ছি, সবাই আচ্ছা। ভেঙে পড়ছে, বাসার সবাই মনে করেন একরকম আমার মতো অসুস্থ হয়ে গেছে। সবাই সুস্থ, আমি অসুস্থ জন্য সবাই অসুস্থ হয়ে গেছে। এখন এমন খুশি, এমন হ্যাপি সবাই আর কি খুশি যে সারের মাধ্যমে আমি এমনভাবে ভালো হয়েছি। অনেকে আমি অসুস্থ বোধ আচ্ছা, এর করতেছি। আগেও তো আপনি ডিপিআরসি শরণাপন্ন হওয়ার আগেও আপনি প্রাথমিকভাবে চিকিৎসা পদ্ধতি গ্রহণ করেছেন, আমরা যতটুকু শুনেছি। তো আসলে সেই পদ্ধতিটা কেমন ছিল এবং পরবর্তীতে আপনি ডিপিআরসি শরণাপন্ন হলেন, তো ডিপিআরসি শরণাপন্ন হওয়ার পর স্যার আপনাকে কি ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো দিলেন সেই সম্পর্কে আপনার কাছ থেকে সংক্ষেপে শুনবো। আমারে মনে করেন থেরাপিগুলি যে দিচ্ছে সারে, ওই মধ্যে 14 দিনের থেরাপি দিছে। ওইখানে এমন ব্যবস্থা আছে যে মনে করেন রোগী বাড়ানো হয়ে যেতে পারে না, একে খুব ভালোভাবে ওখানে আমার থেরাপিগুলি দিছে। তারপরে সারের অনেক আমার হেল্প করছে, যে সারে যে এত ভালো ব্যবহার, সারের ব্যবহারের তারও আমি সুস্থ হয়ে গেছি। আচ্ছা, এখন একে সম্পূর্ণ সুস্থ। সারে তো আমার অনেকগুলো দিয়েছিল, টেস্টগুলি দিয়েছিল, টেস্টের মাধ্যমেও আমার রোগ ধরা পড়ছে। আমি সম্পূর্ণ এখন সুস্থ হয়ে গেছি সারের মাধ্যমে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ স্যার। এবার আপনার কাছে জানবো যে এই ধরনের পেশেন্টরা যখন আপনার কাছে শুরুতেই আসেন, দেখা যায় যে পেশেন্টরা মানসিক এবং শারীরিকভাবে অনেক বেশি ভেঙে পড়েন, তো তাদেরকে মানে মানসিক এবং শারীরিকভাবে আশ্বস্ত করার জন্য আপনার শুরুতে কি ধরনের সাজেশন দেন? সবার আগে যেটা বলবো, ডাক্তার রোগী সম্পর্ক খুব যদি সুসম্পর্ক, অথবা রোগী যদি ডাক্তারের কাছে এসে আনইজি ফিল করে, যে তার সমস্যা যদি সে না বলতে পারে, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। যে একজন রোগী যখন একজন ডাক্তারের কাছে আসলো, সে তার যদি টোটাল প্রবলেমগুলো ডাক্তারের কাছে ফ্রিভাবে না বলতে পারে, তাহলে অনেকাংশে কিন্তু রোগ নির্ণয় করাও সম্ভব না, আর রোগীও সুস্থ করাও সম্ভব না। এখানে হচ্ছে প্রথমত এই সকল রোগীগুলো বাত ব্যথাজনিত, কোমর ব্যথা, হাঁটু ব্যথা রোগীরা বছরের পর বছর ভুগতেই থাকে। তারা দেখা যায় বিভিন্ন চিকিৎসার শিকার হয়, ডাক্তারি চিকিৎসার পাশাপাশি কবিরাজি, মানে হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, বিভিন্ন প্রকার অন্যান্য আরও গ্রামগঞ্জ কিন্তু দেখা যায় অনেক অপচিকিৎসারও শিকার হয়। যার কারণে দেখা যায় রোগীরা অনেক এমনি মানসিকভাবে ভেঙে পড়ে।
তখন দেখা যায় একজন বড় ডাক্তারের কাছে যখন আসে, এখানে এসে অনেক সময় কথা বলতে পারে না, রোগী সিরিয়াল দিয়ে বসে থাকতে হয়, সময় পায় না, অথবা ডাক্তারের ব্যস্ততা, অনেক যে তার রোগী থাকে, সমস্যাগুলো আসলে সে খুলে ভালোভাবে বলতে পারে খুলে না। বলতে পারে না। তো সেই ক্ষেত্রে যদি রুগীদেরকে ডাক্তার এবং রুগী যদি ডাক্তার যদি রুগীকে তাকে সেইভাবে বোঝার চেষ্টা করে যে তারা অন্তত সময় দেওয়া এবং তার কথাগুলো শোনা, রুগী কিন্তু 50% এভাবেই ভালো হয়ে যায়। আর বাকিটা তো চিকিৎসা আসি, বৈজ্ঞানিক উপায়ে যদি প্রপার হয় চিকিৎসা দেওয়া যায়, এতে তো রুগী অবশ্যই সুস্থ হয়ে আমাদের যাবে। সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলতে হবে। জি, আমি সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে বলছিলাম, মুজিবুর রহমান। দর্শক, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। মুজিবুর রহমান বলছিলাম। আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। আচ্ছা, প্রশ্নটি হলো, আমার কোমরের দীর্ঘদিন অর্থাৎ গত 3 মাস যাবৎ কোমরের ব্যথা। আমি নিয়মিত। দর্শক, আপনার টিভির ভলিউমটি কমিয়ে আপনার প্রশ্নটি জি, জি, সংক্ষেপে করুন, জি। আপনাকে আমরা শুনতে পাচ্ছি। অত্যন্ত দুঃখিত, সংযুক্তি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন। স্যার, আমরা কথা বলছিলাম যে হাঁটু এবং কোমর ব্যথার যে আধুনিক চিকিৎসা পদ্ধতিও হতে পারে, এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি হিসেবে এখন আপনারা কি ধরনের চিকিৎসা পদ্ধতিকে আসলে মেনে নেন? বা আধুনিক চিকিৎসা সাধারণত আপনি বলছিলেন যে অনেকে আসেন যে কবিরাজি বিভিন্ন ধরনের চিকিৎসা পদ্ধতি, এছাড়া বিভিন্ন ধরনের ঝাড়ফুঁক নিয়েছেন। তো এটাকে আপনারা আসলে ইতিবাচকভাবে দেখছেন না নেতিবাচকভাবে দেখছেন, সে সম্পর্কে না, আপনার এটা অবশ্যই ইতিবাচক দেখার কিছু নেই, এটা অবশ্যই অপচিকিৎসা। যার কারণে একটা মানুষ দেখা যায় হাঁটু ব্যথা ভুগছে বা কোমর ব্যথা ভুগছে, যদি এসব অপচিকিৎসা শিকার হয়, সে আরো পঙ্গুত্ব বরণ করে থাকে। আর চিকিৎসা বিজ্ঞান এখন কিন্তু ডে বাই ডে উন্নতি হচ্ছে। আগে কিন্তু আপনার কি ডায়রিয়া হলে কি হতো, পানি খেতে দেওয়া হতো না, আর এখন ডায়রিয়ার চিকিৎসা হচ্ছে পানি এবং স্যালাইন। মানে যেটা শরীরে ঘাটতি হয় ঠিক সেটা দিয়ে আপনাকে পূরণ করতে হবে। তদ্রূপ জ্বরের ক্ষেত্রে, জ্বর যখন হয় আগে কি করতো, খাতাটাতে দিয়ে অথবা তোষক দিয়ে ঢেকে রাখতো, কিন্তু এখন উল্টা, আমরা রুগীদেরকে তাদেরকে অন্তত নর্মাল অ্যাটমসফিয়ারে রাখার চেষ্টা করি, গাটা স্পঞ্জ করে দেওয়ার, এসব কিছু করা হয়। তদ্রূপ এই হাঁটু এবং কোমর ব্যথা, যদি সে হাঁটতে কষ্ট হয়, সিঁড়ি বাইতে কষ্ট হয়, নামাজ পড়তে উঠবস করতে কষ্ট হয়, বা চলাফেরায় কষ্ট হয় না, এই রুগীরও যদি আপনি বলেন যে আপনি শুয়ে থাকেন বা বসে থাকেন, আপনি হাঁটবেন না, তাহলে রুগী অবশ্যই আরো খারাপ হবে। মডার্ন ট্রিটমেন্ট কি বলে? মডার্ন ট্রিটমেন্ট হচ্ছে যত বেশি মোবিলাইজ করা যায়, রুগীকে যেই কাজ করতে পারে না সেই কাজটা যদি তাকে করানো যায় এবং ট্রিটমেন্টের পদ্ধতির মাধ্যমে, তাহলে রুগী অবশ্যই সুস্থ হয়ে যাবে। মানে আমরা চিকিৎসা বিজ্ঞান এখন যত দিন যাচ্ছে, এই রুগীগুলা দেখা যায় যে সিনিয়র সিটিজেনের কারণে এবং অন্যান্য নন কমিউনিকেবল ডিজিজের সাথে বাত ব্যথা প্যারালাইসিসের রুগী বেড়ে যাচ্ছে, সেখানে আর কমিউনিকেবল ডিজিজগুলো নাই বললেই চলে। এখন মানুষ দীর্ঘদিন বেঁচে থাকে, এ সকল সমস্যা হয়। এখন কেউ যদি বলে হাঁটু ব্যথার চিকিৎসা হয়েছে চেয়ারে বসে নামাজ পড়া, হাঁটু না ভাঙ্গা, তাহলে বুঝতে হবে এটা আসলে একটা ভুল চিকিৎসা। এখন মডার্ন ট্রিটমেন্টের কারণে এই রুগীগুলাকে আমরা যেভাবে বলি, আপনি হয়তো হাঁটু ব্যথা ভুগছেন, কিছুদিন হসপিটালাইজড হয়ে প্রপার ওয়ে ফিজিওথেরাপি নেন, এতে আপনার ব্যথা চলে যাবে। পাশাপাশি আপনার জয়েন্ট যে মুভমেন্ট করতে পারছেন না, আপনি হাঁটু ভেঙে বসতে পারতেছেন না, আমরা এগুলাকে বিভিন্ন প্রকার বৈজ্ঞানিক এক্সারসাইজের মাধ্যমে, থেরাপির মাধ্যমে আবার হাঁটুটা মোবিলাইজ করতে পারি, বা তার নর্মাল রেঞ্জ অফ মোশন ফিরে আসে, রুগী আবার স্বাভাবিক চলাফেরা করতে পারে। তো ব্যথাজনিত পেশেন্টগুলো যখন আপনাদের কাছে আসেন, তো তখন তাদেরকে প্রথম অবস্থায় কি ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো আপনারা দেন? আসলে ব্যথা বিভিন্ন কারণে হয়ে থাকে, বাত ব্যথার অনেকগুলা কারণ, তার বেশিরভাগ হাঁটু ব্যথা রোগীর ক্ষেত্রে আমরা যদি ধরি, এই রোগীর অস্টিওআর্থ্রাইটিস, এটা দেখা যায় বেশিরভাগ কমন। তাছাড়া অন্যান্য কারণে হতে পারে, যদি হাঁটুতে বিভিন্ন বার্সা ইনফ্লামেশন হতে পারে, বিভিন্ন আর্থ্রাইটিস, অন্যান্য আর্থ্রাইটিস থেকে হতে পারে, ইনজুরিজনিত সমস্যা থেকে হতে পারে, অথবা দেখা যায় যে পশ্চারাল প্রবলেমের কারণে হতে পারে। দেখা যায় যারা মেকানিক বা নিচে বসে যারা কাজ করে, সেন্ডেটরি ওয়ার্কার, অথবা যারা মাঠে ঘাটে একেবারে বিভিন্ন শ্রমিক পেশাজীবী, তাদের দেখা যায় অনেক ফোর্স পরে হাঁটুর উপরে, অনেক বেশি ভারী বোঝা বহন করতে হয়, এই সকল কারণে মেকানিক্যাল বিভিন্ন সমস্যা হতে পারে। তো এই রোগীগুলোকে আমাদের প্রয়োজনে কিছু ল্যাব টেস্ট করে দেখতে হয়, যদি কোনো বাত জাতীয় সমস্যা আছে কিনা, কোনো এক্সরে বা এমআরআই, এগুলো করলে আমরা খুব সহজেই আইডেন্টিফাই করতে পারি। আচ্ছা স্যার, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।
দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথা। এ বিষয়ে কথা বলছেন, স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ডিপিআরসি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের প্রাসঙ্গিক বিষয় নিয়ে যে ব্যক্তি অনেকদিন ধরে হাঁটু এবং কোমর ব্যথা নিয়ে অনেকদিন ভুগেছেন, তিনি হলেন মরিয়ম আপা আমাদের সঙ্গে আজকে কথা বলছেন তার যেসব সমস্যা ছিল সেই সম্পর্কে। দর্শক, আপনারা চাইলে আপনাদের সমস্যাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ফোন কলের মাধ্যমে, স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে ফোন করে, এছাড়া স্কাইপে লগ ইন করে, ভিডিও কলের মাধ্যমে, এছাড়াও ফেসবুকের মাধ্যমে। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্যার, বিরতির আগে কথা বলছিলাম যে ইনভেস্টিগেশন পদ্ধতিগুলো, ব্যথাজনিত যে পেশেন্টগুলো আপনাদের কাছে আছেন সেই ধরনের পেশেন্টগুলো আপনারা শুরুতে আসলে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা আপনারা দিয়ে থাকেন। এবারে জানতে চাইবো যে প্রাথমিক অবস্থায় যখন পেশেন্টগুলো আসেন এবং তাদেরকে আপনার প্রাথমিক অবস্থায় কি ধরনের চিকিৎসা পদ্ধতি গ্রহণ করার জন্য বলেন। অনেকেই সাধারণত আছে যে ব্যথা যখন হয় পেইন কিলার খাচ্ছে, তো এটারও তো কিছু সাইড ইফেক্ট আছে আমরা জানি, তো সেই ক্ষেত্রে আপনারা কি বলে থাকেন যে আসলে পেইন কিলার কতটুকু গুরুত্ব বহন করে? অবশ্যই না, আসলে পেইন কিলারের বাত ব্যথার কোনো এখানে কোনো রোল নেই। এটা সাময়িক হয়তো ব্যথা কমিয়ে রাখতে পারে বা কিছুটা হয়তো উপকৃত হয়, বাট অনেক ক্ষেত্রে পেইন কিলারও কোনো কাজে আসে না। বেশিরভাগ পেইন কিলার ইউজ হয় আসলে কোনো পোস্ট অপারেটিভ কোনো আঘাত পেলে পড়ে গেলে তখন হয়তো কিছুদিনের জন্য বা কোনো অপারেশন পরবর্তী যে পেইন কিলার খেতে পারে। কিন্তু বাত ব্যথাজনিত রুগী কিন্তু কোনো অপারেশন করেও আসে নাই, কোনো আঘাত পেয়েও আসে না। এই সকল রুগী আসলে পশ্চারাল সমস্যার কারণে, বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যার কারণে, বিভিন্ন মানে অনেক দীর্ঘ আগের পুরান ব্যথা থেকে আস্তে আস্তে বিভিন্ন শারীরিক সমস্যা হতে হতে এই সকল ব্যথা বেদনা তৈরি হয়। তো এই ক্ষেত্রে যদি আপনি পেইন কিলার দেন, পেইন কিলার হয়তো সাময়িক কিছুদিন কাজ করতে পারে, কিন্তু এইটা পেইন কিলার খেলেও রোগী কিন্তু সমাধান হবে না। কারণ যেই রোগের যেইখানে প্রবলেম সেটা কিন্তু আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি কোমর ব্যথা রোগীর ক্ষেত্রে চিন্তা করেন, বেশিরভাগ রোগী আমরা দেখা যায় ডিস্ক প্রলাপজনিত সমস্যা হয়ে থাকে। ডিস্কের প্রলাপস বা ধাপ আছে, ডিস্ক বালজিং হয়, ডিস্ক এক্সট্রিউশন, তারপরে প্রোট্রিউশন হয়। এক একটা মানে আপনার এই আছে গ্রেড আছে, ওই গ্রেড অনুযায়ী ডিস্ক প্রলাপস হয়। এখন এই ডিস্ক প্রলাপস রোগীরে যদি আপনি প্রপার ওয়ে হসপিটালাইজড করে ডিস্ককে ডিকম্প্রেশন না করে আনেন, তাহলে কিন্তু ব্যথার ওষুধ যতই দেওয়া হোক কোনো কাজ আসবে না। সর্বোপরি ব্যথার ওষুধ খেতে খেতে কিন্তু এক পর্যায়ে দেখা যায় কিডনি ফেলিউর হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, স্ট্রোক হতে পারে। সেক্ষেত্রে পেশেন্ট অনেক সময় বুঝতেই পারে না যে তার এই ধরনের সিভিয়ারিটির দিকে সে যাচ্ছে। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। যে আমি একটা পরামর্শ চাই, যে একটা বাচ্চার এই বাম সাইড হাত পা অবশ হয়ে গেছিল, এটাতে থেরাপি দিয়েছিলাম, ফিজিওথেরাপি দিয়েছি আমরা, কিন্তু অনেকদিন যাবত দেওয়া হয়েছে। তো এখন মানে আমরা ওখানে জাস্ট দেখেছি, কিন্তু এখন আমরা নিজে বাসাতে আমি দিচ্ছি। হ্যাঁ, তো মানে এখনো ওই আঙ্গুল গুলা দিয়ে সে নড়াচড়া করতে পারছে না। জি, ওর কি সমস্যা হয়েছিল, কি রোগের কারণে এক পাশ অবশ হয়ে গেছে? মানে ও হচ্ছে যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। অ্যাক্সিডেন্ট হওয়াতে কোনো তার ক্ষতি হয়নি, কিন্তু হেড ইনজুরি যেটা বলে, জি আমি বুঝতে পেরেছি, সমস্যাটা হয়েছিল। জি দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। আচ্ছা, ওর যেটা হয়েছে যে হেড ইনজুরি, তো আপনার দেখা যায় যে স্ট্রোক এটা এক প্রকারের ইনজুরি, এটা কিন্তু আঘাত থেকে হয় না। স্ট্রোক দেখা যায় বিভিন্ন ব্লাড ভেসেল ছিঁড়ে যায় বা শুকিয়ে যায়, তার থেকে হতে পারে। আর এই বাচ্চার ক্ষেত্রে হেড ইনজুরি, রোড অ্যাক্সিডেন্ট হোক, গাছ থেকে পড়ে গিয়ে হোক, অথবা যে কোনোভাবে উপর থেকে পড়ে, বিছনা থেকে পড়ে হোক, বাচ্চারা যদি মাথা আঘাত পায়, ভিতরে হেমোরেজ হতে পারে, ব্লাড জমে যেতে পারে। সেই থেকে মস্তিষ্কের যে অংশটা ক্ষতিগ্রস্ত হয়, যদি ডান পাশে জমে বাম পাশটা অবশ হয়ে যায়, আবার বাম পাশে জমলে মাথা ডান হাত পা অবশ হয়। এটা হচ্ছে হেমিপ্লেজিয়া বলি। তো এই রোগের বেসিক্যালি ট্রিটমেন্ট হচ্ছে দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশন এবং ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। তো দর্শক, আপনার রোগীকে যেটা করছেন, আপনারা ফিজিওথেরাপি প্রপার ওয়ে যদি নেওয়া যায় এবং দীর্ঘমেয়াদী প্রয়োজন হসপিটালে শরণাপন্ন হয় বা ফিজিওথেরাপি সেন্টার বা রিহ্যাবিলিটেশন সেন্টারে শরণাপন্ন হয়ে ওকে এখনই পুনর্বাসন ট্রিটমেন্টে যেতে হবে। না হলে কিন্তু পার্মানেন্ট যদি হাত যে ডিজেবল হয়ে যায় বা অকেজো হয়ে যায়, তাহলে হাত পা আর ফিরে আসবে না। এবং আপনারা যেভাবে বাসায় দিচ্ছেন, হ্যাঁ কোনো সেন্টার থেকে শিখে হয়তো দিতে পারেন, কিন্তু এইভাবে আশানুরূপ রেজাল্ট আসবে না। মরিয়ম আপা, এবার আপনার কাছে জানবো যে আপনি তো অনেকদিন ধরেই হাঁটু এবং কোমর ব্যথায় ভুগেছেন, তো পরবর্তীতে আপনি ডিপিআরসি হাসপাতালে শরণাপন্ন হলেন, তো সেখানে আপনার চিকিৎসা পদ্ধতিটা কেমন ছিল সে সম্পর্কে সংক্ষেপে আপনার কাছ থেকে শুনবো। খুবই ভালো ছিল, থেরাপিগুলো দিছে যে শারীর ইয়েতে অনেক ভালো আছিল। আমার 10 দিনের মধ্যে আমি সুস্থ হয়ে গেছিলাম। তারপরে
আমার 14 দিন লাগছে, একটা কোর্স দিয়েছিল 14 দিনের মধ্যে আমি একটা সম্পূর্ণ সুস্থ। আচ্ছা আচ্ছা। এই সুস্থ হওয়ার পরে আমি বাসায় চলে গেছি আর কি। এখন আমি অনেক ভালো ফিল করতেছি যে আমার এত ব্যথা ছিল 20 বছরে 14 দিনে কিভাবে এটা সম্ভব হইলো। আচ্ছা। আশ্চর্য ব্যাপার আর কি। এখন আমি এই সারের এত ধন্যবাদ দিই যে বাড়ায় বলার কোনো কিছু নেই, কিন্তু সার অনেক ভালো চিকিৎসা দেয়। চিকিৎসা দেওয়ার পরে সবাই মানে সব রোগী সুস্থ হয়ে বাসায় চলে যায়। আচ্ছা স্যার, এবার আপনার কাছ থেকে শুনবো যে এই ধরনের পেশেন্ট যখন আপনার কাছে আসছেন, চিকিৎসা পদ্ধতি তো আপনারা দিচ্ছেন, আমরা যদি জানি যে ডিপিআরসি আধুনিক চিকিৎসা পদ্ধতিটা দিচ্ছে, তো এই আধুনিক চিকিৎসা পদ্ধতিতে আপনারা কি ধরনের ডিফারেন্ট কি আপনারা রেখেছেন দর্শকদের জন্য, যদি আমাদের আসলে এটা দর্শকদের খুবই, উদ্দেশ্যে হ্যাঁ, যদি বলেন। অবশ্যই এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু যে বাত ব্যথা বা এই জাতীয় রোগীদের চিকিৎসা ফিজিওথেরাপি একমাত্র চিকিৎসা, এবং উন্নত বিশ্বে ফিজিওথেরাপি ছাড়া এবং ফিজিওথেরাপি চিকিৎসক ছাড়া অন্য কোনো ডাক্তার এই রোগীগুলো দেখে না। তারপরেও মানে এই রোগে যেহেতু এই জাতীয় চিকিৎসা, কিন্তু বাংলাদেশে যেটা প্রবলেম হচ্ছে ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু ফিজিওথেরাপিস্টরা দিচ্ছে না, দিচ্ছে অপচিকিৎসা, মানে যারা ফিজিওথেরাপির চিকিৎসক না বা এই সাবজেক্টে পড়ালেখাই করে নাই অথবা নন মেডিকেল পার্সন, তারা হয়তো বিভিন্ন জায়গায় সেন্টারে গিয়ে কিছু ব্যায়াম ট্যায়াম শিখে আসে বা ভুলভাবে অপচিকিৎসার শিকার হয়ে এই রোগীগুলো যার কারণে ভালো হয় না। যদি আপনি প্রপার ওয়ে একজন ফিজিওথেরাপি চিকিৎসকের আন্ডারে থেকে এবং যেভাবে চিকিৎসা দেওয়ার কথা, যেমন মরিয়ম মনিরের যে প্রবলেমটা হয়েছিল, ওনার মেরুদণ্ডে ডিস্কের সমস্যা ছিল, পাশাপাশি অস্টিওআর্থ্রাইটিস ছিল হাঁটুতে। তো এই ক্ষেত্রে আপনার সাইন্টিফিক বেসড যদি ফিজিওথেরাপি দেওয়া যায়, তাকে আমি বলছি হসপিটালাইজড হইতে হবে, কারণ রেগুলার 3 থেকে 4 বার ফিজিওথেরাপি দিতে হবে। আপনি যদি বাসায় থেকে চিন্তা করে কেউ যে এসএসসি এইচএসসি পাস করবে, পিএইচডি নিবে, এটা কখনো সম্ভব না, তাকে অবশ্যই স্কুল বা কলেজে ভর্তি হতে হবে। আর এই সকল রোগীর ক্ষেত্রেও তদ্রুপ বাসায় থেকে ফিজিওথেরাপি কখনো সম্ভব না। আগে যে রোগী বলেছিল যে উনি বাসায় এখন ফিজিওথেরাপি দিচ্ছে, কাজ হচ্ছে না, আসলে বাসায় ফিজিওথেরাপি দেওয়ার প্রশ্নই ওঠে না, বা এভাবে দিলে অপচিকিৎসা হবে, ভুল হতে পারে। তো ওনাকে আমরা সাইন্টিফিক বেসড ফিজিওথেরাপি দিচ্ছি এখানে, যেখানে ফিজিওথেরাপি যেভাবে দেওয়ার কথা, যেভাবে যে এক্সারসাইজ করার কথা, আমরা হাতে ধরে ধরে এক্সারসাইজগুলো করানো হয়, এবং প্রয়োজনে আমাদের যদি কোনো ইলেকট্রোথেরাপি দিতে হয়, এখন ফিজিওথেরাপি টেকনোলজি অনেক উপরে চলে গেছে। আমরা এখন স্পোর্টস ইনজুরিতে আপনি দেখেন একটা প্লেয়ার ফিল্ডে পড়ে গেল, সে কিন্তু কাতরাচ্ছে ব্যথায়, বাট ওখানে ফিজিও যাওয়ার পর সে আবার খেলা দৌড় শুরু করলো বা আবার সে ফুটবল খেলতে নেমে গেল। অথবা একজন ক্রিকেট প্লেয়ার, সে কিন্তু ইনজুরির কারণে মাঠ থেকে বের হয়ে গিয়ে আবার হয়তো 2-3 মিনিট পর আবার ব্যাক করলো। কিভাবে সম্ভব? বাই সাইন্টিফিক বেসড ফিজিওথেরাপি। এখানে আমরা বিভিন্ন মেথড ইউজ করি, ড্রাই নিডলিং ইউজ করতে পারি, ট্যাপিং মেথড ইউজ করতে পারি, যেখানে কোনো ওষুধের দরকারই হয় না। এটা হচ্ছে সাইন্টিফিক বেসড, যার কারণে এই রোগীগুলা যদি প্রপার ওয়ে ফিজিওথেরাপি না পায়, তাহলে রোগী কখনো ভালো হবে না। ফিজিওথেরাপি দিচ্ছে অনেক রোগী আমার কাছে এসে বলে, স্যার আপনার কাছে আসছি, আপনিও বলেন ফিজিওথেরাপি দিতে, আমি তো দিচ্ছি। কি ফিজিওথেরাপি দেন? অমক একটা মেশিন কিনে বাসায় উনি ফিজিওথেরাপি দেয়। এটা কি ফিজিওথেরাপি? দিস ইজ নট ফিজিও। এটা একটা এই সাবজেক্ট পড়ালেখা করতে হবে, এবং এই সাবজেক্টের যারা ডাক্তার, তারা এই কোন রোগীর ক্ষেত্রে কী কী থেরাপি দিতে হবে, কি এক্সারসাইজ করাইতে হবে, তার কোন মাসেলটা ইমব্যালেন্স আছে সেই মাসেলকে স্ট্রেনথেন করতে হবে, ব্যালেন্সিং আনতে হবে, এবং পশ্চারাল ইনহিবিশন করতে হবে। এমনও রোগী আছে দেখা যায় মেরুদণ্ড বেঁকে নিয়ে আসছে, অনেক সময় বলা হয়েছে যে অপারেশন করে মেরুদণ্ডটা সোজা করতে হবে। আমি দেখলাম যে এটা আসলে মাসেল ইমব্যালেন্স। জাস্ট আমরা মাসেলগুলোকে মানে প্রপার পরীক্ষা নিরীক্ষা করে আপনার ডায়াগনোসিস করে তারপর চিকিৎসা পদ্ধতিতে যান। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, আমরা ভিডিও কলে যাই। দর্শক আসসালামু আলাইকুম, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম পুরান ঢাকা থেকে আসসালাম। বলছি। আমার 7-8 মাস ধরে কোমরে খুব ব্যথা। আমি ডাক্তার দেখাইছি ইবনে সিনাতে, উনি আমাকে ফিজিওথেরাপি দিছে। আমি বাথরুমে খুব অসুবিধা হইতো আমার বাথরুমে যেতে, এখন আগের চেয়ে অনেক ভালো। আমাকে ব্যথার ওষুধ দিয়েছিল ভোল্টারিন, আমি খেয়েছি, এখন বন্ধ করছি। এখন ওই মাইডোক্লাম আর আপনার ক্যালসিয়াম ওষুধ খাচ্ছি, মোটামুটি ভালো। আমি খুব একটা বেশিক্ষণ হাঁটাহাঁটি করতে পারি না, ব্যথা আবার বেড়ে যায়। ঘুমাবার সময় আমার ব্যথাটা প্রচুর বাড়ায়, রাত্রে ঘুমানোর সময় আমার ব্যথাটা বেড়ে যায়। জি দর্শক, আচ্ছা আপনাকে দর্শক, আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। উনি বয়স্ক মানুষ, কোমর ব্যথা পুরো। আসলে এই বয়সে কোমর ব্যথা অনেক কারণে হতে পারে, হয়তো ওনার আর্থ্রাইটিস জনিত সমস্যা হতে পারে, ডিস্কের সমস্যা থাকতে পারে। উনি ফিজিওথেরাপি নেওয়ার পর কিন্তু এখন অনেকাংশে ভালো, যেটা বললো ইবনে সিনা হয়তো ফিজিওথেরাপি নিয়েছে। আসলে এই রুগীগুলাকেও যদি প্রপার হয়, যদি উনি আউটডোরে ফিজিওথেরাপি না নিয়ে উনি যদি হসপিটালাইজড হয়ে একজন ফিজিওথেরাপিস্টের টোটালি অবজারভেশনে যদি ফিজিওথেরাপি নিত, তাহলে রুগী হয়তো আরও ভালো হয়ে যেত। এখন উনি হয়তো হাঁটতে গেলে ব্যথা হয়, কিছুটা সমস্যা রয়ে গেছে,
এই রুগীকেও এখন যদি প্রপার হসপিটালাইজড করে আরো কিছুদিন রিহ্যাবিলিটেশন বা ফিজিওথেরাপি না হয়, আশা করি বাকি সমস্যা ওনার চলে যাবে। আচ্ছা, আমরা যতদূর জানি যে ডিপিআরসিতে পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিটা অনেক আধুনিকভাবে দেওয়া হয়, তো সেক্ষেত্রে আমরা সে সম্পর্কে একটু জানবো যে আপনারা কিভাবে পুনর্বাসন চিকিৎসা পদ্ধতিটা দিয়ে থাকেন। হ্যাঁ, আসলে এখানে পুনর্বাসন বলতে হচ্ছে যে সকল বাত ব্যথা রোগী দীর্ঘদিন ভুগে থাকে, এই রোগীগুলোকে প্রপার অ্যাসেস করা, যে একটা রোগীর কি জাতীয় সমস্যা হচ্ছে সেটাকে আমরা অ্যাসেস করা হচ্ছে ফার্স্ট ডিউটি। যে যদি আমরা সঠিকভাবে অ্যাসেস করতে পারি তাহলে দেখা যায় যে রোগীকে আমরা সহজেই পুনর্বাসন চিকিৎসা বা ফিজিওথেরাপি চিকিৎসা দিতে পারি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে, যেমন যদি একজন স্ট্রোক জনিত প্যারালাইসিস রোগী এসে থাকে আমাদের কাছে, যে এক পাশ অবশ, সে যদি মেডিকেলি স্টেবল থাকে, যে সে নিজের খাবার নিজে খেতে পারে বা কিছুটা অন্তত সে স্টেবল, সেই ক্ষেত্রে আমরা রোগীকে হসপিটালাইজড করে আমাদের ডিপিআরসিতে আমরা হয়তো 1 থেকে 2 মাস 1.5 মাস তাকে আমরা প্রপার ওয়াই রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট, বিভিন্ন ফিজিওথেরাপি, প্রয়োজন অর্থোসেস প্রস্থেসিস ইউজ করে রেগুলার 4 বার ফিজিওথেরাপি দিলে আস্তে আস্তে দেখা যায় যে হাঁটা চলাফেরা করতে পারে রোগী, আবার নিজের উপর ডিপেন্ডেন্সি চলে আসে, সে অন্তত নিজের কাজগুলো সে করতে পারে, এক পর্যায়ে সে দেখা যায় আরো কয়েক মাস পরে সে মোটামুটি সুস্থ হয়ে যায়। আচ্ছা, আমাদের সঙ্গে ফেসবুকে একজন দর্শক আমাদের প্রশ্ন করেছেন, আমরা ফেসবুকের প্রশ্নটা নিয়ে আসি। হোসেইন আনোয়ার লিখেছেন, আমি যদি কিছুক্ষণ বসে থাকি এবং দাঁড়ানোর সাথে সাথে আমার পায়ে ব্যথা করে, তো এর জন্য কি করতে পারি? স্যার, আমরা আপনার কাছ থেকে শুনবো যে এর জন্য আমরা আসলে কি করতে পারি। অবশ্যই, আসলে উনি যেটা বলছে যে কিছুক্ষণ বসে থাকার পর যখন দাঁড়ায় তখন পায়ে ব্যথা চলে যায়, এটা সম্ভবত মেরুদণ্ডে ডিস্কের সমস্যা থাকার সম্ভাবনাই বেশি। তো এই ক্ষেত্রে প্রথম আগে হচ্ছে আমাদের আসলে রোগী দেখে ডায়াগনোসিস করে নিতে হবে। উনি যদি সিম্পল একটা এমআরআই করে কোমরে, তাহলে ডিস্কের যদি কোনো সমস্যা, ইভেন কি যে কোনো ছোটোখাটো সমস্যা কিন্তু আইডেন্টিফাই হয়। অনেক ক্ষেত্রে এই যে ছোট হয়তো একটা এমআরআই করতে কিছু টাকার হয়তো একটু ব্যাপার আছে, এখানে 6-7 হাজার টাকার ব্যাপার, কিন্তু এই ক্ষেত্রে একটা রোগী দীর্ঘমেয়াদী একটা বড় কোনো দুর্ঘটনা থেকে সে কিন্তু বেঁচে যেতে পারে। তারপরে যদি তার ডিস্ক প্রলাপস হোক, অন্য কোনো সমস্যা হোক, আইডেন্টিফাই করে যদি আমরা প্রপার ওয়ে ট্রিটমেন্টে, আশা করি উনি সেরে যাবেন। আচ্ছা, আসলে এই ধরনের পেশেন্টরা যখন আসেন আপনাদের কাছে, তখন আপনারা তাদেরকে কিছু ইনভেস্টিগেশন পদ্ধতি দিচ্ছেন, যার মধ্যে এমআরআইও একটা পড়ে। তো এমআরআই এর খরচটা আমরা যতদূর জানি কিছুটা বেশি। তো বর্তমানে বাংলাদেশেই এটা একটা আধুনিক ইনভেস্টিগেশন পদ্ধতি। তো এই ইনভেস্টিগেশন পদ্ধতিটা আসলে কেমন এবং এটার পদ্ধতিটা সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। আমাদের সঙ্গে একজন দর্শক অপেক্ষা করছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো 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 দর্শক, আমরা অত্যন্ত দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আরেকবার চেষ্টা করুন স্যার। আসলে এমআরআই ম্যাগনেটিক রিজোনেন্স ইমেজিং, এটা হচ্ছে একটা মডার্ন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা ইউজ করি। এটা শুধু বাংলাদেশে না, সারা ওয়ার্ল্ডে এই ডায়াগনোসিসটি ইউজ করা হয়। তো আপনি যেহেতু খরচের কথা বলছেন, এটা বাংলাদেশে একটা রুগী সাজেস্ট দেখেন, কোমর ব্যথা রুগী, সে কিন্তু 10 বছর পর 15 বছর পর সে জানতে পারে যে তার মেরুদণ্ডে স্পাইনাল ক্যানাল স্টোনোসড হয়ে গিয়েছে বা ডিস্ক প্রলাপস হয়ে এত কর্ড কম্প্রেশন হয়ে গিয়েছে যে এখন অপারেশন ছাড়া আর কোনো গতি নাই, অথবা তার মেরুদণ্ড ক্যান্সার। তো এই রোগীগুলো যদি শুরুতেই এমআরআই করে সে জেনে যেত, তা 10 বছরের যে চিকিৎসা খরচ, তার শারীরিক যে অবনতি এবং সামাজিক আর্থিক এর চেয়ে অনেকাংশে কম একটা এমআরআই করলে শুরুতেই সে ডায়াগনোসিস করে ফেলতে পারে। আর তুলনামূলক আপনি দেখেন অন্য দেশের তুলনা বাংলাদেশে এমআরআই খরচ অনেক কম, ইভেন কি চিকিৎসা খরচও অনেক কম। সৌদি আরব, মিডল ইস্ট থেকে আমার কাছে প্রায় রুগী আসে, ওই সকল দেশে প্রায় 40,000 টাকা বাংলাদেশি টাকা একটা এমআরআই করতে লাগে, যেখানে বাংলাদেশে প্রাইভেটে হয়তো 5 থেকে 7 হাজার টাকা নেয়, আবার গভর্নমেন্ট পর্যায়ে কিন্তু অনেক কম, 3-4 হাজার টাকা। অনেক সুলভ মূল্যে তারা এই ধরনের ইনভেস্টিগেশন পদ্ধতি পাচ্ছেন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক, আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো ওয়ালাইকুম আসসালাম, আমি ফয়েজ, ঢাকা পান্থপুর থেকে। দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। হ্যাঁ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার মেরুদণ্ডের ডান পাশে একটু পেইন হয়। পেইনের জন্য আমি পিজিতে ডাক্তার দেখাইছি, ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধ খেয়েও খুব একটা উপকার হয় নাই। জি, আপনার বয়স কত হবে আনুমানিক? আমার বয়স 26। আচ্ছা দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকুন। স্যার, আমাদের সঙ্গে একজন দর্শক ছিলেন, পান্থপথ থেকে ফোন করেছেন। স্যার, আমাদের সেই দর্শকের জন্য আপনি কি ধরনের সাজেশন দিবেন সেই সম্পর্কে শুনবো। অবশ্যই, আসলে ওনার ক্ষেত্রে যেটা করতে হবে, প্রপার ডায়াগনোসিস যদি আমরা করে ফেলতে পারি, ওনার মেরুদণ্ডে অ্যাসেস করলে আমরা বুঝতে পারি, অথবা একটা এমআরআই করলে ওনার সমস্যাটা বোঝা যাবে। যদি ডিস্ক প্রলাপস বা এই জাতীয় সমস্যা, এই রোগীকে আসলে হসপিটালাইজড হয়ে যদি সে ফিজিওথেরাপি নেয়, আশা করি সে ভালো হয়ে যাবে। স্যার, আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে আসছি ছোট্ট একটা বিরতির পর, আমাদের সঙ্গেই থাকুন।
আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর। আমাদের আজকের আলোচনার বিষয় হাঁটু ও কোমর ব্যথা। ফিরে যাচ্ছি আমাদের আজকের আলোচনায়। মরিয়ম আপা, আপনার কাছে এবার জানতে চাইবো যে আপনি যখন প্রচন্ড পরিমাণ হাঁটু এবং কোমর ব্যথায় ভুগছিলেন, পরবর্তীতে আপনি ডিপিআরসি হাসপাতালে শরণাপন্ন হলেন। তো বর্তমানে আপনার শারীরিক এবং মানসিক অবস্থা কেমন, সেই সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। এখন আমি অনেকই অসুস্থ, আমিও 20 বছর আগে জীবন ফিরে পাইছি। আচ্ছা, এখন এমন ভাব হয়েছে যে সবাই খুশি হ্যাপি তো আছি, আমার ভিতরে যে কি হইতেছে আমি ছাড়া আর কেউ জানে না, আল্লাহ জানে। মানে খুবই এখন আমি মানে অসুস্থ বোধ করতাম, আমি এখন সুস্থ একেবারে। ডিপিআরসি হাসপাতালের শরণাপন্ন যখন হলেন, যখন ওখানে চিকিৎসাধীন ছিলেন, তো তাদের কাছ থেকে কেমন সাপোর্ট পেয়েছেন আপনি? অনেক সাপোর্ট পেয়েছি, এমন ভালো সব আর সিস্টারগুলি আছে, তারপরে যারা থেরাপি দেয় আয়াগুলি সবই ভালো। ওগুলো মনে করেন প্রশংসাতে আরো মানে হয়ে গেছি যে এত ভালো, রুগীরাও ভালো ব্যবহার করে, ওদের ব্যবহারে আমরা অর্ধেক সুস্থ হয়ে যাই। আচ্ছা, সার্বিকভাবে আপনি সহযোগিতা পেয়েছেন। পেয়েছি। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো জি জি বলেন। দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি সংক্ষেপে করুন। আমার প্রশ্নটি হচ্ছে, আমার ঘাড়ের মেরুদণ্ডে 5 এবং 6 নাম্বার ডিস্কটা প্রোল্যাপস করে স্পাইনাল কর্ডে গিয়ে আঘাত করছে। এটা এমআরআই তে দেখা গেছে পরীক্ষা করে। জি, তো আমি ডাক্তার দেখিয়েছি, ওনারা ওষুধ দিয়েছেন। জি। আচ্ছা দর্শক, আপনার বয়স সম্পর্কে আমাদেরকে একটু জানান। আমার বয়স 40। ধন্যবাদ আচ্ছা, আপনি কি দর্শক। এখন ভালো আছেন নাকি এখনো সমস্যার সমাধান হয়নি? এখনো ব্যথা আছে। আচ্ছা, জি, ধন্যবাদ। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গেই থাকুন। ওনার মেরুদণ্ডের ঘাড়ে 5-6 লেভেলের ডিস্ক প্রলাপস বা এই ঘাড় ব্যথার মানে এটা একটা কমনই, আমরা বেশিরভাগ রোগী ডিস্ক প্রলাপ জনিত সমস্যা পেয়ে থাকি। তো দর্শক, আপনার এটার আসলে প্রপার ট্রিটমেন্ট হচ্ছে আপনাকে কোনো হসপিটালাইজড হয়ে প্রপার ওয়ে রেগুলার 3 থেকে 4 বার একেবারে কমপ্লিট বেড রেস্টে থেকে আপনাকে থেরাপি দিতে হবে। কারণ আপনি যদি একদিক দিয়ে থেরাপি নেন অথবা কোনো ওষুধ খেয়ে এই ডিস্ককে কারেকশন না করেন, তাহলে পরবর্তীতে সমস্যাটা আরও বেড়ে যাবে, ব্যথা আরও বেড়ে যেতে পারে এবং অনেক সময় হাত অবশ হয়ে যেতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যদি এখনই প্রপার ওয়ে হসপিটালাইজড হয়ে রেগুলার 3 থেকে 4 বার ফিজিওথেরাপি নেন এবং টোটালি ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়, আশা করি সম্পূর্ণরূপে এটা সেরে যাবে। আচ্ছা মরিয়ম আপা, আপনার কাছ থেকে আমাদের দর্শকের আগে আমরা শুনছিলাম, আমাদের দর্শকের ফোন কলের আগে আপনার কাছ থেকে শুনছিলাম যে আপনি সার্বিকভাবেই সহযোগিতা পেয়েছেন ডিপিআরসি হাসপাতালে শরণাপন্ন হওয়ার পরে। তো বর্তমানে যারা এই ধরনের ব্যথাজনিত পেশেন্ট আছেন, তাদেরকে আপনি কি বলবেন বা তাদেরকে আপনি কি ধরনের সাজেশন দিবেন, আপনার কাছ থেকে শুনবো। আমার ভাইরা বোনেরা যারই এরকম ব্যথা আছে, অল্পতেই আপনারা এই সারের সম্পন্ন হন। কেন এই সার যে এত ভালো চিকিৎসা করায়, আপনারা অনেক টাকা খরচা করছেন, আমারও অনেক টাকা গেছে, কিন্তু আমি এই সারের মাধ্যমে আমি অনেক সুস্থ হয়েছি। আপনারা একটু হইলেই ব্যথা আরম্ভ হওয়ার পরে আপনারা এই সারের কাছে আইসা চিকিৎসা নেন। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার শতভাগ সুস্থতা কামনা করি। আপনি এখন বললেন যে শারীরিক এবং মানসিকভাবে অনেক সুস্থ এবং আরো বেশি সুস্থ থাকেন, সেই কামনাই করি। স্যার, আপনার কাছ থেকে এবার শুনবো যে যখন এই ধরনের পেশেন্টগুলো, ব্যথাজনিত যে পেশেন্টগুলো আছেন, তারা যদি প্রাথমিক অবস্থায় চিকিৎসা পদ্ধতি গ্রহণ না করেন, কি ধরনের জটিলতায় তারা যেতে পারে? হ্যাঁ, অবশ্যই। আসলে এই সকল বাত ব্যথা রোগীরা যদি প্রাথমিক অবস্থা না আসে, যেমন যদি কোনো অ্যানকালোজিং স্পন্ডাইলিটিস, আমি একটা রোগীর কথা বলি, যে মেরুদণ্ডের এটা হচ্ছে HLA-B27 একটা অ্যান্টিজেন পজিটিভ থাকে এই রোগীর, এক্ষেত্রে কোমর ব্যথা থেকে শুরু করে পুরো মেরুদণ্ড ব্যথা হয়ে যেতে পারে এবং এই রোগী দেখা যায় 3 থেকে 4-5 বছরের ভিতরে আস্তে আস্তে কুজো হয়ে যাবে। একেবারে ইয়াং একটা ছেলে অথবা 22, 23, 25 বছর বয়সে তাকে দেখা যাবে একটা বয়স্ক বৃদ্ধ মানুষের মতো, যারা মানে লাঠি হাতে নিয়ে হাঁটে, মানে এরকম ডিফর্মিটি তৈরি হতে পারে, যেটা আমরা বলি কাইফোসিস বা ফরওয়ার্ড বেন্ডিং হয়ে যেতে পারে, অথবা তার মেরুদণ্ডটা বেঁকে যেতে পারে, স্কোলিসিস হয়ে যেতে পারে। সে টোটালি আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাকে শারীরিক চলাফেরা মানে বাথরুম হইতে শুরু করে খাবার দাবার আরেকজনের উপর ডিপেন্ডেন্ট হতে হয়। তো এটা একটা অভিশপ্ত জীবন হয়ে যায়। মানে একটা মানুষ, সুস্থ মানুষ যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না করে এবং প্রপার ওয়ে ট্রিটমেন্ট না করে, মানুষ কেবল বেশিরভাগ ব্যথা রোগীরা চায় যে অন্তত একটা পেইন কিলার খেয়ে হোক, একটা ব্যথার ওষুধ খেয়ে হোক, সাময়িক ভালো হতে চায়। আসলে এটা না করে তাকে যদি কনফার্মভাবে সে ডায়াগনোসিস করে ফেলে যে তার প্রবলেমটা কি এবং এই প্রবলেমের ক্ষেত্রে ভবিষ্যতে কি কি সমস্যা হতে পারে, এগুলো যদি সে আগে থেকেই ডাক্তারের কাছ থেকে জেনে ওইভাবে রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন ট্রিটমেন্ট ফিজিওথেরাপি নেয়, তাহলে আশা করা দেখা যায় রোগীগুলো ভালো থাকে। সে নিজের থেকেই অনেকাংশেই সে ভালো থাকার চেষ্টা করতে পারে এবং নিজের থেকে সে রোগ কন্ট্রোল করতে পারে। তো অ্যানকালোজিং স্পন্ডাইলাইটিস রোগী দেখা যায় 7 বছর পরে আমার কাছে আসলো, সে বেকে মেরুদণ্ড টোটালি আপনার ফিক্সড হয়ে গিয়েছে। এখানে মাসেলগুলা প্রথম হয়, জয়েন্টগুলো জোড়া লেগে যায়, তারপর আস্তে আস্তে জয়েন্টের সাথে সাথে লিগামেন্ট,
সফট টিস্যুগুলো যা আছে ফ্যাসা এবং মাসেলগুলো আস্তে আস্তে টাইট হয়ে যায়। তো এই রুগী কিন্তু 7 বছর পরে আর রিহ্যাবিলিটেট করা ওইভাবে সম্ভব হয়ে ওঠে না, অথবা যেতটুকু সমস্যা আছে সেটাকে বাদ দিয়ে যেটা এখনো সমস্যা হয়নি সেই অংশটা হয়তো আমরা মোবিলাইজ করে দিতে পারি। কিন্তু এটা যদি শুরুতেই রুগী আমাদের কাছে আসে বা এই জাতীয় চিকিৎসার শরণাপন্ন হয়, প্রপার হয়, তাহলে সে এই পঙ্গুত্ব বরণ করবে না। তদ্রুপ একটা হাঁটু ব্যথা রুগীর ক্ষেত্রে আপনি চিন্তা করেন, যদি হাঁটু ব্যথা হলে যে লাইফস্টাইল চেঞ্জ করে তাকে চেয়ারে বসে নামাজ পড়েন, হাঁটু ভেঙে বসবেন না, সিঁড়ি বাইবেন না, হাঁটবেন না, তাহলে শুধু না করতে করতে রুগী আসলে না হয়ে যায়, টোটালি সে একেবারে বিছানায় পড়ে যায় বা ডিপেন্ডেন্ট গ্রো করে। রুগী এক পর্যায়ে দেখা যায় যখন সে বুঝতে পারে যে আসলে সে ভুল করে ফেলেছে, তখন সে আসে, বাট হেলে দুলে হেঁটে হেঁটে আসে। একটা মানুষ যখন হাঁটে তখন কিন্তু সে সামনে পিছে তার হাঁটুটা ভাঙা, ফ্লেকশন এক্সটেনশন হয়। যখন হাঁটু কোনো কারণে ডিফর্মড হয়ে যায় বা ফিক্সড হয়ে যায়, তখন কিন্তু সে ফ্লেকশন এক্সটেনশন করতে পারে না, তখন সে হাঁসের মতো বা পেঙ্গুইনের মতো হাঁটে। তখন এইভাবে আমাদের কাছে আসে। এই রুগীগুলোকে আমরা হয়তো চেষ্টা করি আবার রিহ্যাবিলিটেট করার, অথবা অনেক সময় সার্জন বলে থাকে যে তার হাঁটুটা পাল্টিয়ে ফেলতে হবে, প্রয়োজনে করতে হয়, কিন্তু কিছু করার থাকে না। আবার হাঁটু পাল্টানোর পরেও যে সে স্বাভাবিক চলাফেরা করতে পারবে এটা আশা করাটা কখনো সম্ভব হয় না, অথবা নি রিপ্লেস যখন হয়ে যায় তখন কিন্তু হাঁটু ফোল্ড করতে নিষেধ করা হয়, যে হাঁটু আর ভেঙে বসবেন না বা হাঁটু ভেঙে নিচে বসবেন না। তখন সে নামাজের ক্ষেত্রে দেখেন একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার, ধর্মীয় অনুভূতি, সে কিন্তু আর বসে নিচে উঠবস করে নামাজ পড়তে পারে না, সারাটা জীবন তার এটা কষ্ট করে সে মৃত্যুবরণ করে। তো এই রুগীগুলা যে কোনো রুগীর ক্ষেত্রে আমরা বলবো বাত ব্যথা প্যারালাইসিস আক্রান্ত রুগীরা সঠিক সময় যদি হসপিটালাইজড হয়ে ফিজিওথেরাপি নিতে পারে এবং প্রপার হয় ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেয়, এই জাতীয় কমপ্লিকেশনগুলো আসবে না। অন্তত যদি রোগ সেরেও না যায়, সে অন্তত ভালো থাকার চেষ্টা করতে পারবে। কারণ এই রোগে বা এই জাতীয় রুগী কিন্তু আপনার শুরুতেই কিন্তু মৃত্যুবরণ করে না, বা এই জাতীয় রুগী কিন্তু ক্যান্সারের রুগী না যে সে মারা যাবে অথবা তার জীবন শেষ। এই রুগীগুলো আসলে বাত ব্যথা আক্রান্ত হয়ে টোটালি বিছনা পড়ে থাকে, বছরের পর বছর দেখা যায় যে 60-70 বছরও সে অকেজো বা একটা দুর্বিষহ জীবনযাপন করে। তো আমরা এই রুগীগুলোকে যেটা বলবো, প্রপার হয়ে যদি চিকিৎসা নেয়, সে অন্তত যতটুকু লাইফই সে পেয়ে থাকে সে সুস্থ বা স্বাভাবিক জীবনযাপন করে বেঁচে থাকতে পারবে। আচ্ছা, এই ধরনের পেশেন্টগুলো, ব্যথাজনিত বিভিন্ন পেশেন্টগুলো যখন প্রাথমিক অবস্থায় আপনাদের কাছে আসেন, তখন আপনাদের ডিপিআরসি অন্যান্য ফিজিওথেরাপি সেন্টার থেকে কি ধরনের আলাদাভাবে আপনাদের চিকিৎসা পদ্ধতিটা কি ধরনের হতে পারে, কি ধরনের স্পেশাল ট্রিটমেন্ট আপনারা দিয়ে থাকেন, সেই সম্পর্কে শুনবো। অবশ্যই আসলে এখানে ফিজিওথেরাপির চিকিৎসা বাংলাদেশে এখন অনেক প্রসার হয়েছে। ফিজিওথেরাপির চিকিৎসক এবং চিকিৎসা শিক্ষা এবং চিকিৎসা পদ্ধতি এখন অনেকাংশে ইমপ্রুভ করেছে, কিন্তু এই ইমপ্রুভমেন্টের বা এই উন্নতির সাথে সাথে দেখা যায় সারা বিশ্বে এই জাতীয় রোগীও বেড়ে যাচ্ছে। দেখা যায় অনেক সময় এই চিকিৎসক না হয়েও অনেকে এই জাতীয় চিকিৎসা দিচ্ছে এবং অপচিকিৎসা দিচ্ছে, অথবা বিভিন্ন সেন্টার গড়ে তুলছে। এখানে আমি বলবো না সব সেন্টারই কিন্তু খারাপ, তা না। অনেক মেধাবী ফিজিওথেরাপিস্ট এই দেশে তৈরি হয়েছে, অনেক ভালো ভালো হাসপাতাল সেন্টার তৈরি হয়েছে, স্পেশালাইজড অনেক বড় বড় সেন্টার তৈরি হয়েছে, যেখানে প্রপার হয়ে চিকিৎসা দিলে অবশ্যই রোগীগুলা পাবে। এই ক্ষেত্রে আমরা ডিপিআরসি টোটালি এই বাত ব্যথা প্যারালাইসিস রোগীর ফিজিওথেরাপির যেটা লেটেস্ট ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ডে দিয়ে থাকে, আমরা চেষ্টা করি অন্তত রোগীকে এখানে অন্তত আন্তর্জাতিক মানসম্পন্ন ফিজিওথেরাপি চিকিৎসা যেন দেওয়া যায় এবং রোগীরা যেন আর বিদেশে যেতে না হয়। অনেক সময় প্রায় রোগী দেখা যায় যে ব্যাংকক, থাইল্যান্ড, সিঙ্গাপুর, নিজের দেশে এই আধুনিক চিকিৎসা পদ্ধতি যেন তারা গ্রহণ করতে পারেন। আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, ফোন কল নিয়ে আসি। দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। হ্যাঁ, আমি রনি বলছিলাম চিটগাং থেকে। দর্শক, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, আপনার সমস্যাটি সংক্ষেপে বলুন। ওকে, গত 2 মাস আগে আমার হঠাৎ ব্যাক পেন শুরু হয়। তো আমি চাকরি করি। এখন প্রবলেম হচ্ছে ওই 2 মাস পরে আমি মানে অসুস্থ হওয়ার পরে দেন আমি ডাক্তার দেখাই। তো ডাক্তার এমআরআই করতে বলেন। এমআরআই করার পরে এমআরআই রিপোর্ট আসছে মানে তেমন কোনো প্রবলেম নাই, কিন্তু নাম্বার 5 এবং সেক্টরাল 1 ডিস্ক ওখানে পার্শিয়াল একটা ডেসিকেশন পাওয়া গেছে, ওই কারণে পেইনটা হচ্ছে। তো এখন আমি অলরেডি 2 মাস ছুটিতে আছি অফিস থেকে। তো মানে আমার সুস্থ হয়ে যাওয়াটা খুবই জরুরি। আমি এতক্ষণ ধরে প্রোগ্রামটা দেখতেছিলাম, তো এই জন্য এই প্রবলেম থেকে আমি কিভাবে as early as possible আমি ভালো হবো যদি ডাক্তার সাহেব বলতেন আর কি। জি, আপনি এখন কি চিকিৎসা নিচ্ছেন? মানে আপনি এই প্রবলেমটা অলরেডি আপনার ডায়াগনোসিস মনে হচ্ছে 100% কারেক্ট, আপনার কথা বোঝা যাচ্ছে, কিন্তু আপনি কি চিকিৎসা নিচ্ছেন? ডায়াগনোসিস আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাকে কিছু ওই নার্ভ স্টেবিলাইজিং কিছু ওষুধ দেওয়া হয়েছে এবং কমপ্লিট বেড রেস্টে থাকতে বলছে। আচ্ছা জি, দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আমাদের সঙ্গেই থাকুন। ওনার ডিক্স ডেসিকেশন মানে আসলে এখানে ডিক্স প্রলাপস এর কথাই বুঝিয়েছে, মেরুদণ্ডে ডিক্সের প্রলাপস ওনার দুইটা লেভেলে হচ্ছে। আসলে এটা ডিক্স প্রলাপ যখন হয়ে যায় এটা ডিকম্প্রেশন করতে হবে, সেটা অ্যাজ পার অ্যাজ পসিবল। ডিকম্প্রেশন মানে হচ্ছে ডিক্স যে নার্ভের উপরে কম্প্রেশন করে রাখছে সেটা থেকে নার্ভটা অবশ্যই ডিক্সটাকে সরিয়ে আনতে হবে, না হলে নার্ভ অকেজ হয়ে যাবে, ব্যথাও থাকবে, এক পর্যায়ে পা অবশ হয়ে যেতে পারে বা আস্তে আস্তে নিউরোলজিক্যাল প্রবলেম হতে পারে। তো এই রুগীগুলোকে আমরা যেটা করে থাকি, এই রুগীকে বলবো অবশ্যই হসপিটালাইজড হয়ে তাকে এখনই ফিজিওথেরাপি নিতে হবে, কনজারভেটিভ ট্রিটমেন্ট। আর না হলে দ্বিতীয় পথ খোলা আছে, সেটা যে নিউরোসার্জারি। নিউরোসার্জারির মাধ্যমে কিন্তু ডিক্স ডেসিকেশন করার সম্ভাবনা থাকে, সেটা সার্জনরা করে থাকে। তো আমি দর্শক আপনাকে বলবো আপনি প্রপার ওয়ে একটা ফিজিওথেরাপি হসপিটালে বা চিকিৎসকের শরণাপন্ন হয়ে অন্তত 3 থেকে 4 সপ্তাহ হসপিটালাইজড হয়ে রেগুলার ফিজিওথেরাপি নিলে এই সমস্যা থেকে এখনই সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যেতে পারবেন, আমি আশাবাদী। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এত ব্যস্ততার মাঝে মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করার জন্য। মরিয়ম আপা, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আপনার সময় শেয়ার করার জন্য। আপনাকেও ধন্যবাদ, অ্যাসেট টেলিভিশনের সকল দর্শকদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। আগামী সপ্তাহে নতুন কোনো আলোচনার বিষয় নিয়ে হাজির হব, সে পর্যন্ত ভালো থাকুন। আর আজকের এই প্রোগ্রামটি আপনারা বৃহস্পতিবার রাত 2টায় রিপিট টেলিকাস্ট দেখতে পাবেন শুধুমাত্র এসএ টিভির পর্দায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জীবন হয়ে উঠুক সমৃদ্ধশালী। সে পর্যন্ত ভালো থাকুন। আজ এখানে বিদায় নিচ্ছি, অবশ্যই এসএ টিভির সঙ্গেই থাকুন।